আমি আমার এই অতৃপ্তিকে তৃপ্ত করতে পারি। এবং এই বইয়ের মাধ্যমে যে জ্ঞানটা অর্জন করতে পারি, রবীন্দ্রনাথ তাকে এই কবিতায় বলেছে ভিক্ষা লব্ধ জ্ঞান। আপনি যখন কাউকে ভিক্ষা দেবেন তার বিনিময়ে মূল্য আপনি তার কাছে চাবেন না। তো বইয়ের কাছে যখন আপনি জ্ঞান অর্জন করবেন, বই কিন্তু আপনাকে তার বিনিময় মূল্য নেবে না, কিন্তু আপনাকে সে যথাযথ অর্থে জ্ঞানী তৈরি করে তুলবে। এই জন্য রবীন্দ্রনাথ এই বইকে কি বলেছেন যে ভিক্ষা লব্ধ জ্ঞান। পৃথিবীর ইতিহাসে সব ধর্মেই জ্ঞান অর্জনের প্রতি সবিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বেদে বলা হয়েছে আলোচ্যং সর্বশাস্ত্রমি বিচারস্য পুনরপৌন, সব শাস্ত্র আলোচনা করো, বিচার করো বারবার। অর্থাৎ এই গ্রন্থটা একজন মুসলমানের লেখা, আমি সনাতন, আমি পড়বো না। এই গ্রন্থটা একজন হিন্দুর লেখা, আমি মুসলমান, এটা আমি পড়বো না। অমুক ধর্মের লেখা, এটা আমি পড়বো না, এটা না। আলোচ্যং সর্বশাস্ত্রমি, সব শাস্ত্রই আলোচনা করতে হবে, বারবার বিচার করতে হবে। সেখান থেকে যে নির্যাসটা পাবো সেটাই হচ্ছে প্রকৃত জ্ঞান। বৌদ্ধ ধর্মে বলা হয়েছে পৃথিবীর সমস্ত প্রকার অনাচারের মূল সকল প্রকার দুঃখের মূল কারণ হচ্ছে অবিদ্যা। আর অবিদ্যা থেকে মুক্তি লাভের জন্য আপনাকে পড়াশোনা করতে হবে। বিদ্যা যে অর্জন করবে তার সামনে সারা পৃথিবী উন্মুক্ত হয়ে যাবে। চীনের একজন বিখ্যাত দার্শনিক ছিলেন। আমাদের ইসলাম ধর্মের কথা একটু বলি। কিছুক্ষণ আগে স্যার চমৎকার বলেছেন যে আমাদের নবীর কাছে হীরা গুহায় এসে বললেন যে পাঠ করুন, আমি তো পড়তে পারি না। তিনি আবার বললেন পাঠ করুন, পড়ো। কার নামে? তোমার প্রভুর নামে। রিড দ্য নেম অফ দ্য লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড। পাঠ করুন আপনার প্রভুর নামে, যিনি সৃষ্টি করেছেন। হি টট বাই দ্য পেন দ্যাট ইউ নিউ নট। তিনি কলম দিয়ে শিক্ষা দিয়েছেন যা তুমি জানতে না। তারপরে জ্ঞানের প্রতি কোরআনের প্রথমে আয়াতে কিন্তু এই ইকরা। তাহলে জ্ঞানের প্রতি কত, হিকমা অর্জন করার প্রতি কত গুরুত্ব আরোপ করা হয়েছে। তো চীনের একজন বস্তুবাদী দার্শনিক ছিলেন, নাম তার কনফুসিয়াস। চীনে ওই সময় আজ থেকে 3000 বছর আগে একটা ধারণা ছিল যে কনফুসিয়াস স্বর্গে যাওয়ার রাস্তা বলে দিতে পারে। প্রতিদিন সকালবেলা লোকজন এসে লাইন ধরতো, এসে বলতো আপনি শুনেছেন কি স্বর্গে যাওয়ার রাস্তা বলে দিতে পারেন? তো কিভাবে আমরা স্বর্গে যেতে পারি একটু বলে দেন না। উনি বলতেন যে আমি প্রকৃত অর্থে স্বর্গে যাওয়ার রাস্তা আমি জানি না, আপনারা বিশ্বাস করেন আমি জানি না। তারপরেও ওনার মনে করত উনি একটা গুপ্ত জ্ঞান অর্জন করেছেন, এই জন্য এই গুপ্ত জ্ঞান কাউকে দিতে চান না। তো এইভাবে প্রতিদিন লোক আসতো। একদিন উনি ওনার ছেলেকে বলল যে শোনো বাবা, আমি তোমার এই বইটা দিয়ে যাচ্ছি, তুমি এটা পাঠ করো। এই বই পাঠ করলে তুমি স্বর্গে যাওয়ার রাস্তা খুঁজে পাবো। তাহলে বইয়ের মধ্য দিয়ে একেবারে সর্বোচ্চ মাকামে পৌঁছানো সম্ভব, সর্বোচ্চ সাফল্য অর্জন করা জীবনে সম্ভব। তো আমরা যে বলছিলাম যে বই পড়ে মানে বই কিনে কেউ কখনো দেউলিয়া হয় না। আমার আব্বা, আমরা 9 ভাই বোন, সবাই লেখাপড়া শিখতাম। আমার মা মোটা কাপড় পরতো, কিন্তু এর ভিতরেও আমি দেখতাম আমার আব্বা আকাশবাণী কলকাতা প্রতিদিন শুনতেন। সকাল 7:30টার সময় বুক রিভিউ হতো, একটা বুক গ্রন্থ পর্যালোচনা। সেখানে ওই যে গ্রন্থটার পর্যালোচনা হতো আব্বার সাথে সাথে নাম লিখতো। তখন বর্ডারে এত কড়া করেছিল না, তো এই বর্ডারে একটা লোক শাড়ি কাপড় কিনতে যেত, তখন ইন্ডিয়ান শাড়ি 120 টাকা করে বিক্রি হতো। আব্বা তার কাছে টাকা দিয়ে দিত, ওই বইগুলো সে কিনে কিনে আনতো। তো তাতে কি হতো, আমরা 9 ভাই বোন সবাই চাকরি বাকরি করছে, আমরা সবাই ভালো আছে, এবং আমাদের যারা বংশধর তারাও ভালো আছে। আব্বাই অভাব কষ্টের ভিতরে বইটা কিনেছে, আমার আব্বা কিন্তু দেউলিয়া হয়নি। বাঙালি বই কেনার প্রতি বৈরাগ্য দেখলে সে যেন মনে হয় আরব রজনীর কাহিনীটা জানে। একটা আরব রজনীর কাহিনীটা হুমায়ুন আমাদের গিয়ে বলছে, সৈয়দ মুস্তফা আলী বলছে যে বাঙালি বই কেনার প্রতি বৈরাগ্য দেখলে মনে হয় আরব রজনীর কাহিনীটা সে জানে। এখন কি কাহিনীটা, আরব রজনীর এক বাদশাহ ইচ্ছা হলো যে সে একজন গ্রন্থকার, একজন খুব বিখ্যাত গ্রন্থ লিখেছেন একজন বিজ্ঞানী, তিনি ওই বইটা নিয়ে আসবেন। রাজা যে করে হোক বইটা নিয়ে আসবেন। রাজার এই লোক পাঠিয়েছে, কিন্তু যিনি গ্রন্থকারী, যিনি গ্রন্থের রচয়িতা, তিনি কোনোভাবে এই বই দেবে না। না রাজাও নাসর বান্দা, সে তার খুব আমত্ত জোরদার আমত্তদের পাঠিয়েছে। তিনি যখন চিন্তা করেছেন যে এই বই আমি রক্ষা করতে পারবো না, কিন্তু আমি শেষ পন্থা অবলম্বন করতে পারি। কি অবলম্বন করেছে? তিনি ওই বইয়ের প্রত্যেকটা পেজে পেজে বিষ মিশিয়ে রেখেছে। তো এখন ওই রাজা জোর করে বইটা যখন নিয়ে এসছে, নিয়ে আসার পরে রাজা রাত্রে গোগ্রাসে বইটা পড়া শুরু করেছে। একেবারে সারা রাত ধরে বই পড়ছে, একটা পৃষ্ঠা শেষ হচ্ছে আর মুখে এমন করে মুখে লাগা নিয়ে আবার পৃষ্ঠা উল্টাচ্ছে। এমন করতে করতে রাত্রে যখন ভোরে বইটা শেষ হলো, তখন তিনি বইয়ের বিষক্রিয়ায়, ওই যে বিষ দিয়ে দিয়েছিল, বিষের বইয়ের বিষক্রিয়ায় মারা গেলেন।
তো মনে করে বাঙালিরা মনে করে যদি আমারও আরাম হয়, আমি যদি বই পড়তে যাই রাজার মতো মরে যাই, এই জন্য সে এই মনে করে দরকার নেই, আর আমার বই কেনার দরকার নেই। একজন ড্রয়িং রুম বিহারী, তিনি তার স্বামীর জন্মদিন উপলক্ষে বাজারে গিয়েছেন কোন একটা মূল্যবান গিফট দেবে। তো বাজারে যে বলছে যে এটা নেন ম্যাডাম, এটা নেন, এটা আপনার স্বামীর জন্মদিনে খুব ভালো ম্যাচ করবে। বলছে না, ওটা আমার আছে, আমার স্বামীর এটা আছে। তো একটা জামা দেখিস, বলছে নেন, বলছে এই কালারের জামা তো অনেকগুলো আছে। তখন যখন কোনো কিছুই দোকানদারের কাছে মানে সবকিছু যখন তার আছে, তখন বলেছে ম্যাডাম তাহলে আপনি একটা কাজ করতে পারেন, আপনার স্বামীর এবারের জন্মদিনে একটা বই উপহার দিতে পারেন। উনি বলছেন যে ওটাও আমার স্বামীর একটা আছে। তার মানে কিশোর বলছে যে একটা বই থাকাই যথেষ্ট, মানুষের ঘরে একটা বই থাকাই যথেষ্ট। আমার একটা লাইব্রেরি আছে, আমার এক ছাত্র গিয়েছিল আমার লাইব্রেরিতে ব্যক্তিগত সংগ্রহশালায়, যে বলছে স্যার এখানে যত বই আছে আপনি কি পড়েছেন? আমি বলছি যে আমি সব বই পড়িনি, কিন্তু প্রত্যেকটা বইয়ের সাথে আমার আত্মিক সম্পর্ক আছে, এই জন্য আমার যখন যেটুকু যে পৃষ্ঠাটা প্রয়োজন হয়েছে আমি সেই পৃষ্ঠাটা এই বইয়ের থেকে সহায়তা নিয়েছি, এবং এই বইয়ের কোন জায়গায় কি পেজে কি আছে আমি মোটামুটি একটু লক্ষ্য করে রেখেছি। সংখ্যা তত্ত্বের ভিত্তিতে কখনো একটা লাইব্রেরির সমৃদ্ধি অর্জন করার কথা ভাববেন না। আপনার লাইব্রেরি 300 বই থাকুক, সেই বইগুলো যদি পড়ার মতো বই হয়, সেই বইগুলো যদি বিখ্যাত বই হয়, সেই বইগুলো যদি জ্ঞানের আকর গ্রন্থ হয়, সেটাই আপনার সমৃদ্ধ লাইব্রেরির কথা বলবে। এখন বলছে সৈয়দ মুস্তফা আলী বলছে যে রুটি মদ ফুরিয়ে যাবে, প্রিয়ার কালো চোখ ঘোলা হয়ে আসবে, কিন্তু একখানা বই অনন্ত যৌবনা। রুটি মদ ফুরিয়ে যাবে, প্রিয়ার কালো চোখ, যার চোখে সারা বিশ্বকে দেখি, তার নীল চোখে আমার কাছে মনে হয় সারা পৃথিবী আমি তো দেখতে পাচ্ছি। তো এই প্রিয়ার কালো চোখ একসময় ঘোলা হয়ে আসবে, কিন্তু একখানা বই অনন্ত যৌবনা। বই কোনোদিন তার যৌবনকে হারায় না। পরের লাইন বলছে যদি সেটা বইয়ের মতো বই হয়। আপনি 10,000 বই ঘরের ভিতরে নিয়ে এসে রেখেছেন, সৌজন্য সংখ্যা এই সংখ্যা, অকবি এই কবি বই নিয়ে এসে বই লাইব্রেরি ইয়ে করেছেন না। আপনার অত বইয়ের দরকার নেই। বইটা যদি আপনার জীবনের সাথে রিলেটেড হয়, বই যদি আপনার জীবনের সাথে সম্পর্কিত হয়, তাহলে সেই বইটাই অনন্ত যৌবনা, সেটা আপনার কাছে জ্ঞানের আকর হিসেবে থাকবে। এখন এই পৃথিবীতে কয়েকটি বিখ্যাত লাইব্রেরির কথা বলে আমি আমার আলোচনা শেষ করব। অ্যারিস্টটল একটা প্রথম লাইব্রেরি করেছিল, নাম হচ্ছে লাইসিয়াম। লাইসিয়াম শব্দের অর্থ ফুলের বাগান। তিনি এখানে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন রকমের গ্রন্থ সংগ্রহ করে নিয়ে আসতেন, রাত দিন গভীর স্টাডি করতেন, এবং তিনি একজন যোগ্য লোককে পেয়েছিলেন। ওই সময় দিগ্বিজয়ী সম্রাট আলেকজান্ডার 1000 লোক নিয়োগ করেছিল স্যারের বিভিন্ন জায়গাতে গ্রন্থ এবং গাছপালা, পশু পাখি, জীব বিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান এগুলো যাতে ভালোভাবে গবেষণা করতে পারে এই লাইব্রেরিতে, সেই ব্যবস্থা তিনি করেছিলেন। যখন তিনি 327 খ্রিস্টপূর্বাব্দে ভারতবর্ষ আক্রমণ করতে আসলেন, পাকিস্তানের হিন্দুকুশ পর্বত অতিক্রম করে আসার আগে বললেন যে স্যার, অ্যারিস্টটলকে বললেন স্যার আমি ভারতবর্ষ আক্রমণ করতে যাচ্ছি, পৃথিবীর তো কোনো দেশ জয় করার আমার বাকি থাকলো না, আমি একটু ভারতবর্ষটা জয় করে আসি, তো স্যার আপনার জন্য কি নিয়ে আসবো? দেখেন শিক্ষক কারে বলে, আমরা বলতাম যে আমার জন্য এই দামি দামি দৃষ্টি মেনে দিও। বলছে শুনেছি ভারতবর্ষের সংস্কৃত সাহিত্য নাকি খুব সমৃদ্ধ, তুমি ওখান থেকে আমার জন্য কিছু সংস্কৃত সাহিত্যের গ্রন্থ এনে দিও। একজন টিচারের এর চেয়ে বড় পাওনা, একটা গ্রন্থকারের জন্য এর চেয়ে বড় প্রাপ্তি আর কিছুই নেই। তো এরপর আমরা একটা বই লাইব্রেরির কথা বলি। এই বইটা লাইব্রেরিটা ছিল আলেকজান্ডার মৃত্যুর পরে তার একজন সেনা সদস্য ছিল, 4 জন যে জেনারেল ছিল তার ভিতরে টলেমি বলে একজন ছিলেন। টলেমি মিশরের রাজধানী আলেকজান্দ্রিয়ায় একটা বিখ্যাত লাইব্রেরি করেছিলেন। ওই সময় 8 লক্ষ বই সেখানে হাজির ছিল। এই 8 লক্ষ বই, এখানে ছিল সেমিনার কক্ষ, এখানে ছিল একটা ক্যাফেটেরিয়া, এখানে ছিল স্টাডি রুম, এখানে ছিল বইয়ের সারণী, সমস্ত কিছু ছিল। কিন্তু 49 খ্রিস্টপূর্বাব্দে জুলিয়াস সিজার যখন মিশর আক্রমণ করে বললেন যে এখানে এই গ্রন্থকারটা না রাখাই ভালো, এখানে জ্ঞানের চর্চা হয়, এখানে মানুষ প্রজ্ঞা লাভ করে, ভালো মন্দের পার্থক্য বুঝতে পারে, সম্রাটের সবকিছু মেনে এরা নাও চলতে পারে, তিনি লাইব্রেরিটা পুড়িয়ে দিয়েছিলেন। সত্যজিৎ রায়ের একটা বিখ্যাত সিনেমা আছে, সিনেমাটার নাম হচ্ছে হীরক রাজার দেশে। সেখানে তিনি বলেছেন এরা যত বেশি পড়ে তত বেশি জানে তত কম মানে, এরা যত বেশি পড়ে তত বেশি জানে তত কম মানে।
যার যত পড়ার পরিধি বেশি সে তত রাজাজ্ঞা পালনে দ্বিধান্বিত হয়, সে সবকিছু মেনে নিতে চায় না, তার একটা বিচার বুদ্ধি, তার একটা চেতনা শক্তি থাকে। মুসলমানদের মধ্যযুগের জ্ঞান বিজ্ঞান চর্চার এক বিশাল সম্ভার ছিল ইরাকের বাইতুল হিকমা, এক বিখ্যাত লাইব্রেরি, 10 মাইল দীর্ঘ এক লাইব্রেরি। পদার্থ বিজ্ঞান, জীব বিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান, রসায়ন বিদ্যা, সমস্ত বিষয়ের উপরে গভীর আলোচনা তৎকালীন মুসলমানদের ছিল। হালাকুঠা বাগদাদ নগরী দখল করার পর সবার আগে যে কাজটি করলেন, এই বায়তুল হিকমাকে তিনি উড়িয়ে দিলেন, যার ফলে মুসলমানরা জ্ঞান বিজ্ঞান চর্চায় শত শত বছর পিছিয়ে গেল। যারা মধ্যযুগে ইউরোপের কর্ডোভা নগরীতে নির্মাণ করেছিল এক বিশাল লাইব্রেরি, ইউরোপকে যারা জ্ঞানের আলো দিয়েছিল, সেই বিখ্যাত মুসলিম দার্শনিক আবু আল ওয়ালিদ ইবনে আহমেদ ইবনে মুহাম্মদ ইবনে রুশদ, সেই ইবনে রুশদের মতো যার লেখানি দ্বারা তিনি ইউরোপকে আলোকিত করেছিলেন, সেই গ্রন্থগুলো এই লাইব্রেরিতে সংরক্ষিত ছিল। লাইব্রেরিটা পুড়িয়ে দেওয়া হলো। তাহলে লাইব্রেরি এখন কি আর সেই সময় আছে? এখন তার লাইব্রেরি পুড়িয়ে দেওয়ার কোনো সময় নেই। একটা ছোট্ট ঘটনা বলে আলোচনা শেষ করে দিচ্ছি। আমরা যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম, ফার্স্ট ইয়ারে যে স্যার বলল আগামী দিন আমাদের একটা অ্যাসাইনমেন্ট দিলেন যে আলাউলের পদ্মাবতী কাব্য অবলম্বনে সুখ পাখির ভূমিকা, এর উপর একটা অ্যাসাইনমেন্ট লিখতে হবে। তো আমরা এই অ্যাসাইনমেন্ট লিখবার জন্য দৌড়ালাম, যে আগে কে যে লাইব্রেরিতে বই নিতে পারে, দৌড় দৌড়, সবার আগে যে পৌঁছাতে পারবে সে ওয়াকিল আহমেদের রোমান্টিক কাব্য উপাখ্যানে এই বইটি পাবে। আমরা দৌড়ালাম, দৌড়িয়ে যে আমি ওই দৌড়ানোর প্রথম তালিকায় থাকলাম, যে বইটা উদ্ধার করলাম। বইটা উদ্ধার করে যেটুকু আমাদের প্রয়োজন 135 থেকে 139 পেজ পর্যন্ত একেবারে একজন বেরসিক পাঠক আজ তো মনে হয় বছর 2-3 আগেই ওই 4-5টা পেজ কেটে নিয়ে বাড়ি চলে গিয়েছে। আমাদের আর সে কাজে দিল না সেই বইটা। তো এখন কিন্তু সে সুযোগ না, এখন ই লাইব্রেরি, এখন একই সাথে কোটি কোটি মানুষ একটা বই দেখতে পাচ্ছে। এখন আর বইগুলো নষ্ট হওয়ার কোনো সুযোগ নেই। এখন সহজেই শুনছি নাকি কাটিং, পেস্টিং এন্ড সেটিং, এটাও সহজ হচ্ছে এই ই লাইব্রেরির মাধ্যমে। তাহলে এখন তো জ্ঞান বিজ্ঞান চর্চার অনেক অনেক পথ উন্মুক্ত হয়ে গেছে। আগেই বলেছিলাম যে বিপুল এই পৃথিবীর কতটুকু জানি। আমরা জানি যে বন্যেরা বনসুন্দর, শিশুরা মাতৃ করবে, এই কথাটা কিন্তু একটা বিখ্যাত ভ্রমণ কাহিনী, পালাও সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ভাই। আবার দেশে বিদেশে আফগানিস্তানের যদি প্রকৃত আফগানিস্তানকে চিনতে হয়, তাহলে অবশ্যই সৈয়দ মুস্তফা আলীর দেশে বিদেশে পড়তে হবে। বিলাতে 750 দিন মোহাম্মদ আব্দুল হাইয়ের লেখা বিখ্যাত প্রকৃত ইংল্যান্ডকে জানতে হলে বিলাতে 750 দিন পড়তে হবে। সলে মুসাফির আমাদের মীর মোশাররফ আহমেদের সলে মুসাফির, গাজী মিয়ার বোস্তানি, এই সমস্ত বিখ্যাত বইতে এ কথাই আছে। এমনকি আমরা যে ভাব সম্প্রসারণটা লিখি, তুমি অধম তাই বলি আমি উত্তম না হইব কেন, এই কথাটাও কিন্তু কপালকুণ্ডল উপন্যাসের প্রথম যে অংশটা আছে সেখানে ওই ভ্রমণ ভিত্তিক বিষয় থেকে। অতএব বই যে পড়বে তার কি হবে সে কথা সৈয়দ মুস্তফা আলী বলেছে যে তার মাছির মতো এক গাদা চোখ থাকবে। চোখ মানে কি? আমাদের তো চোখ দুটো, আমাদের তো সিঁড়ির মতো 3টে নয়নও নেই, আমরা তো ত্রিনয়ন না। কিন্তু আমাদের যদি এই নয়নগুলোকে, মনের নয়নকে বাড়াতে হয়, মনের নয়ন প্রচুর করতে, মাছির নাকি 6টা চোখ। সেই জন্যই দেখবো ছোটবেলায় যারা ছাত্রছাত্রী রয়েছে, মাছি যখন তোমরা কোনো কিছুকে মারতে যাও ও উড়ে চলে যায় খুব দ্রুত, মনে হয় যে মারতে পারলাম না। খেলে আসলে ওর মাথার উপরে 6টা চোখ আছে, সে সবকিছু দেখে ফেলে, সামনে পিছনে সবকিছু সে দেখতে পায়। তুমি যদি সৈয়দ মুস্তফা আলী বলছে যে যত পড়াশোনা করবে, যে যত লাইব্রেরিকে ব্যবহার করবে, তার মনের চোখ বাড়বে, সে পেছনের মানুষকেও দেখতে পারবে, সামনের মানুষকেও দেখতে পারবে। সে গ্রিক দেখবি জেনাসের মতো, সে সামনেও তার একটা মুখ থাকবে, পেছনেও সে একটা মুখ থাকবে, সে ত্রিকালদর্শী হবে, 3টে কালকে সে দেখতে পারবে। অতএব আমি দায়িত্ব নিয়ে বলছি, যারা ছাত্র জীবনে অধিক পরিমাণে লাইব্রেরি ব্যবহার করেছে, পাঠ্যপুস্তকের বাইরে অন্যান্য বই পড়াশোনা করেছে, তারা একজনও বেকার নেই। আমি দায়িত্ব নিয়ে বলছি। এটা আমার শেষ কথা। আমার বাড়ির পাশে একজন ভাই, তিনি সম্ভবত এই বছরে রিটায়ার করবেন। এই মানুষটা সায়েন্সের ছাত্র ছিল, কিন্তু সবসময় আমি তার হাতে বিভিন্ন উপন্যাস সাহিত্য তাকে পড়তে দেখতাম। একসময় 96 সালে শুনলাম যে ভাই প্রশাসন ক্যাডারে চাকরি পেয়ে গেছে, দরিদ্র ফ্যামিলির ছেলে, প্রশাসন ক্যাডারে চাকরি পেয়ে গেছে। তার পড়াশোনার পরিধি, আমি সবসময় তার হাতে কোনো না কোনো একটা উপন্যাস দেখতাম। অতএব ইহজাগতিক মুক্তি মানে কথিত চাকরি,
বা জীবনে বেঁচে থাকার জন্য চাকরির প্রয়োজন, এটাও যদি আমরা অর্জন করতে চাই তার জন্য আমাদেরকে বইয়ের সাথে থাকতে হবে। তাই এই কথায় আমিও সেই মনীষীর সাথে একবারে বলি, রিড রিড অ্যান্ড রিড, পড়ো পড়ো এবং পড়ো। পড়িল বই আলোকিত হই, না পড়িল বই অন্ধকারে রই। আমরা এই অন্ধকারকে বিদীর্ণ করে গ্রন্থকারের সাথে সম্পৃক্ত থাকবো, এই প্রত্যাশা ব্যক্ত করে জেলা প্রশাসন এবং জেলা গ্রন্থকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।